আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এডুপাস। হোপফুলি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের সপ্তম শ্রেণীর গণিতের প্রথম অধ্যায়ের 10 নম্বর ক্লাসটি শুরু করছি। বিগত ক্লাসে 1.2 এর 15 নম্বর পর্যন্ত সকল ম্যাথ কমপ্লিট করেছি। আজকে আমরা 16 নম্বর থেকে স্টার্ট করব। প্রশ্নটা হচ্ছে, কোনো বিদ্যালয়ের 2704 জন শিক্ষার্থীকে প্রাত্যহিক সমাবেশ করার জন্য বর্গাকারে সাজানো হলো। প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা কত? ঠিক আছে, তাহলে এটা বর্গাকারে সাজানো আছে। এখন শিক্ষার্থীর সংখ্যা বের করতে বলছে প্রতি সারিতে, অর্থাৎ এখানে কি করতে হবে, আবার বর্গমূল করতে হবে। ওকে, তাহলে আমরা ভাগ পদ্ধতি সাহায্য করি। দেখো, লিখলাম 27 4, একক থেকে জোরবদ্ধ করলাম, ডাবল ডাবল এই দিলাম পার্টিশন। ওকে, 27-এর ছোট হচ্ছে কত? 16। হ্যাঁ, 25, ঠিক আছে, 25 25, যার বর্গমূল হচ্ছে 5। এখন এখানে থাকবে হচ্ছে 2, উপর থেকে নামবে কত? 0 4, ঠিক আছে। এখন 5-এর দ্বিগুণ কত? 10, 10-এর সাথে বসবে তোমার 2। ওকে, তাহলে 102 ইন্টু 2 কত? 204। ওকে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে সুতরাং আমরা বলতে পারি, সুতরাং প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা 52। ওকে, প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা 52 জন। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমরা করব 17 নম্বর প্রশ্ন। বলছে, একটি সমবায় সমিতি যতজন সদস্য ছিল প্রত্যেকে তত 20 টাকা করে চাঁদা দেওয়ায় মোট 20,480 টাকা হলো। ওকে, ওই সমিতির সদস্য সংখ্যা কত? ওকে, এখন এটা সলভটা আমাদের করতে হবে। প্রথমে আমরা ধরে নিই, এখানে বলছে দেখো, একটি সমবায় সমিতির যতজন সদস্য ছিল প্রত্যেকে তত 20 টাকা করে চাঁদা দেওয়ায়। অর্থাৎ যদি সমিতিতে 10 জন সদস্য থাকে তাহলে প্রত্যেকে 20 টাকা, তার মানে 20 টাকার নোট কয়টা দিবে? 10 জন আছে, প্রত্যেকে 10টা করে 20 টাকার নোট দিবে, বুঝছো? যদি সমিতির সদস্য সংখ্যা যদি 15 জন হয় তাহলে প্রত্যেকে 15টা করে 20 টাকার নোট দিবে, বুঝছো? এরপর টোটাল হচ্ছে আমার এই সংখ্যাটা পাইছি। এখন এইভাবে আমি যদি করি, ধরি সমিতির সদস্য সংখ্যা কত? এক্স। ওকে, এক্স ধরলাম। তাহলে প্রত্যেক সদস্য 20 টাকা এক্সটি নোট, না প্রশ্নতে বলা হয়েছে যে এক্সটি নোট কি দিবে? চাঁদা দিয়েছে। তাহলে মোট চাঁদার পরিমাণ হবে
কত 20x ইন্টু কত x, এটা মানে কি জানো, এটা মানে গুণ বোঝাচ্ছি, ইন্টু ডট দিয়েও গুণ বোঝাই, ঠিক আছে। এখন একজনে দিবে কয়টা 20 টাকার, কয়টা যতজন সদস্য আছে ততটা 20 টাকার নোট দিছে, এই যে দেখো 20x, তার সাথে আবার এটা তো একজনে দিছে, এইভাবে কয়জনে দিবে, টোটাল যতজন সদস্য আছে ততজন দিবে, এই যে এই জন্য আবার x দিয়ে কি দিছি, গুণ দিছি, বা এটাকে কি লিখতে পারি 20x স্কোয়ার টাকা। ওকে, এখন আমরা লিখতে পারি প্রশ্ন মতে মোট চাঁদা কত। এটা কিন্তু খুবই মজার এবং ইন্টারেস্টিং একটা ম্যাথ। মোট চাঁদা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, 20,480। প্রশ্ন মতে মোট চাঁদা 20,480 টাকা। অতএব আমরা যদি ভ্যালুটা বসাই, অতএব 20x স্কোয়ার ইকুয়াল টু কত 20,480। ওকে, এখন এটাকে যদি আমি একটু সামনে আগাই, দেখো এক্স স্কোয়ার 20টাকে বাম পাশে সাইড চেঞ্জ করে ওই পাশে পাঠাই দিই, তাহলে ভাগ হবে 20,480 ডিভাইডেড বাই কত 20, ঠিক আছে। এই যে দেখো 20,480 ভাগ 20 কত আসে 1024, 1024। ওকে, এখন আমরা যদি 1024কে বর্গমূল করি, তাহলে x ইকুয়াল কত হবে, আমরা জানি কোনো সংখ্যার উপর যদি পাওয়ার স্কোয়ার থাকে তাহলে এর উপর যদি আমি রুট নিই তাহলে স্কোয়ার আর রুট চলে যায়, ঠিক আছে। x এখন উভয় পক্ষে আমি রুট করলাম, তাহলে এদিকে থাকবে কত 1024, এর উপর থাকবে কত রুট, এই যে বর্গমূল করবো, বর্গমূল আমি সরাসরি করে দিচ্ছি, রুট ওভার অ্যান্সার ইকুয়াল টু কত 32। ওকে, 32, এটাই হচ্ছে আমাদের উত্তর। হ্যাঁ, সুতরাং x ইকুয়াল 32 জন। সুতরাং আমি লিখতে পারি সমিতির নির্ণেয় সদস্য সংখ্যা কত 32 জন, ঠিক আছে। এই হচ্ছে আমাদের উত্তর। এখন এখানে উত্তর হচ্ছে কোনটা, এই যে এটা। এখন এরপর আমাদের প্রশ্নটা কত 18 নম্বর। 18 নম্বর আমাদেরকে কি বলছে দেখো, ঠিক আছে। কোনো বাগানে কোনো বাগানে 1800টি চারা গাছ বর্গাকারে লাগাতে গিয়ে 36টি গাছ বেশি হলো। ওকে, প্রত্যেক সারিতে চারা গাছের নির্ণয় করো, ঠিক আছে। এই হচ্ছে কথাবার্তা। এখন এটা যদি আমি সলভ করি, দেখো সুতরাং প্রথমে আমার কি করতে হবে, হ্যাঁ, চারা গাছের সংখ্যা পূর্ণবর্গ হবে, অতিরিক্ত চারা গাছ বিয়োগ করে পাই
যেটা অবশিষ্ট থাকতেছে ওইটা যদি আমি বাদ দিয়ে ফেলি তাহলে এরপর বিয়োগফলটা কি হবে? অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা হবে, ঠিক আছে? আর এটা হচ্ছে আমাদের নির্ণয়, এটার বর্গমূল হচ্ছে নির্ণয় চারাগাছের সংখ্যা। যেহেতু আমি এটা কি বর্গাকারেই সাজাচ্ছি, বিয়োগ করে পাই কত? পাই 1800 বিয়োগ কত? 36। 1800 বিয়োগ 36 কত আসে? 1764। 1764। হ্যাঁ, এখন আমি এই 1764কে কি করব? বর্গমূল করব। এটাই হচ্ছে আমার কাজ। 1764 এককের ঘর থেকে আন্ডারলাইন 2 ঘর 2 ঘর এই করলাম, 2 ঘর 2 ঘর। এখন এই যে বর্ডার দিলাম। হ্যাঁ, দেখো 17 এর কাছাকাছি হচ্ছে 16 পূর্ণবর্গ 4, এখানে 1 6 4, এখানে দিলাম বর্ডার, এই 4 দুগুণে 8, 8 এর সাথে কত যদি 2 বসাই? এই যে 82, 82 দুগুণে কত? 82 দুগুণে কত? 82 দুগুণে 164। ওকে, সুতরাং আমরা বলতে পারি, অর্থাৎ সুতরাং প্রত্যেক সারিতে চারাগাছের সংখ্যা কত? 42টি। ওকে, এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। হ্যাঁ, আমাদের ফাইনাল রেজাল্ট কত আসছে? 42 অ্যান্সার। ওকে, এখন আমরা 19 নম্বর ম্যাথটা করব। 19 নম্বর ম্যাথে বলছে আমাদেরকে, দেখো 19 নম্বর, কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা বর্গ সংখ্যা 9, 15 এবং 25 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, এখন এটা আমরা সলভ করব। এখন এটার জন্য আমরা করতে পারি, যে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটা আমরা বের করতে চাচ্ছি সেটা অবশ্যই 9, 15, 25 দ্বারা বিভাজ্য। হ্যাঁ, তাহলে এমন যদি সংখ্যা বের করতে হয় তাহলে এটা হবে 9, 15 এবং 25-এর লসাগু, এর সমতুল্য। বুঝছো? তাহলে 9, 15 এবং 25 দ্বারা বিভাজ্য এমন ক্ষুদ্রতম সংখ্যা হবে, এই যে একটু লিখি, 9, 15 এবং 25। 9, 15, 25-এর দ্বারা বিভাজ্য এমন ক্ষুদ্রতম সংখ্যা হবে এদের লসাগু এর সমান। ঠিক আছে, আগে আমরা ক্ষুদ্রতম সংখ্যাটা বের করি। অর্থাৎ এখন যদি করি, দেখো এইখানে নিলাম আমি 9, এরপরে নিলাম 15, এরপরে নিলাম 25। ঠিক আছে, এটাকে আমি ভাগ দিলাম। প্রথমে আমি 2 দিয়ে যাচ্ছে না, 3 দিয়ে দিই। মিনিমাম 2টাকে সংখ্যাকে ভাগ দিতে হবে, ভাগ যাইতে হবে। ঠিক আছে, 3 দিয়ে 9-কে যাই 3 বার, এরপরে 15-কে যাই 5 বার, 25-কে যাই না, এটা বরাবর বসে যাবে। এখন আবার দিই, 3-কে কয়বার যাই? 5-কে, 3-কে যাই না কিন্তু 5 দিয়ে যাই, 3 সরাসরি বসে যাবে। এই যে 3, 5 একে 5, 5 25-এর মধ্যে কয়বার যাই? 5 বার, 5 5 25। এখন দেখো 3, 1, 5 এদের কোনো দুইটাকেই কোনো সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে না, এটা একক। ঠিক আছে, সুতরাং আমরা এখানে লিখতে পারি, হ্যাঁ, সুতরাং লসাগু সমান কত হবে? 3 × 5
ইন্টু 3 ইন্টু 1 ইন্টু 5, বুঝছো? এখন আমি যদি লিখি, দেখো এখানে 3 ইন্টু 3, এখন 5 আছে দুইটা, তাহলে আমি লিখতে পারি 5 ইন্টু 5, বুঝছো? এখন একটা মজার বিষয় হচ্ছে, দেখো এইখানে কিন্তু তোমার 3 ইন্টু 3 এটাও জোর, এটাও জোর, সুতরাং আমার এক্সট্রা করে কোনো কিছু গুণও করতে হচ্ছে না, ভাগও করতে হবে না, ঠিক আছে? তাহলে আমরা এটাকে সরাসরি বলতে পারি, সুতরাং নির্ণেয় ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কত হবে? 3 3 গুণে 9, 5 5 25, 25 গুণ 9 কত আসে? 225। ওকে, 15 15 কত জানি? 225। এই যে এটাকে যদি আমি আরেকবার লিখি, এখানে কত? 3 ইন্টু 3 ইন্টু 5, তুমি চাইলে সরাসরি বসাই দিতে পারতা, ঠিক আছে? ইকুয়াল টু কত? 225। আমরা জানি 15 15 কত? 225। দিস ইজ আওয়ার অ্যান্সার, ফাইনাল অ্যান্সার, ঠিক আছে? আমাদের এটা হচ্ছে উত্তর, অ্যান্সার। ওকে, 225 হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। দেখো 20 নম্বর ম্যাথ হচ্ছে, একটি ধান ক্ষেতের ধান কাটতে শ্রমিক নেওয়া হলো, প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যার 10 গুণ, দৈনিক মজুরি মোট 6250 টাকা হলে শ্রমিকের সংখ্যা নির্ণয় করো। ওকে, তাহলে আমাদের এটাও কিন্তু একটু আগে যেটা করছিলাম, ওই যে সমিতির সদস্য সংখ্যা নির্ণয়, ওইটার মতোই অনেকটা সলভ। দেখো এর জন্য আমার কি করতে হবে? প্রথমে একটি ধান কাটতে শ্রমিক নেওয়া হলো, প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যার 10 গুণ, ধরি শ্রমিক এর সংখ্যা এক্স, ঠিক আছে? প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যার 10 গুণ, তাহলে প্রত্যেক প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি? প্রত্যেক শ্রমিকের মজুরি কত? তাদের সংখ্যার 10 গুণ, এই যে, তাহলে কত হবে? 10x। ওকে, 10x। এখন টাকা, ওকে, তাহলে মোট মজুরি সংখ্যা, তাহলে সকল শ্রমিকের মোট মজুরি কত হবে? 10x স্কোয়ার। ওকে, কেন? কারণ এটা হচ্ছে একজনের, কিন্তু টোটাল সবার সাথে গুণ দিতে হবে না। এখন আবার আমরা কি পাইছি? দৈনিক মোট মজুরি কত? মোট সকল শ্রমিককে কত টাকা দিত? 6250 টাকা, ঠিক আছে? এই হচ্ছে আমাদের কথা। এখন তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে কি? 10x স্কোয়ার সমান কত? 10x হচ্ছে মোট মজুরি, তাহলে মোট মজুরি আমাদের আছে কত? 6250। এটাকে যদি লিখি, এই যে x স্কোয়ার, হ্যাঁ, এদিকে আছে কত? 6250, নিচে আছে কত? 10, ইকুয়াল টু কত? 625। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা কি পাই? আমরা
এক্সকে যদি বর্গমূল করি এই যে এই জায়গায় এক্স ইকুয়াল টু কত, ওই যে উভয় পক্ষকে কী করব, বর্গমূল করব, √625। এটাকে যদি করি 625কে যদি করি এটা আসে কত, 25। বুঝছো? তাহলে আমাদের এখানে সুতরাং নির্ণয় আমরা লিখব নির্ণয় কত, শ্রমিকের সংখ্যা 25 জন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের উত্তর, অ্যান্সার। ওকে, 25 জন। এখন আমাদের আরেকটি প্রশ্ন বলছে, এটা হচ্ছে 21 নম্বর প্রশ্ন, অনেকটা বীজগণিতের মতো। ঠিক আছে, এটা বলছে দুইটি ক্রমিক সংখ্যার দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর অন্তর মানে কি, বিয়োগফল 37 হলে সংখ্যা দুটি কত? ঠিক আছে, সংখ্যা দুটি কত, কালি শেষ, কত? ওকে, ওকে, সংখ্যা দ্বয় কত, এটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো সলভ। এখন প্রথমে ধরি, কি ধরবো, ক্রমিক সংখ্যাদ্বয়, ক্রমিক সংখ্যাদ্বয়। ধরো একটা হচ্ছে এক্স এবং আরেকটা হচ্ছে x+1। ঠিক আছে, হ্যাঁ। তাহলে এখন দেখো প্রশ্ন মতো কি বলছে, প্রশ্ন মতে বর্গের অন্তর, তাহলে বড়টা ক্রমিক সংখ্যার মধ্যে যেটা বড় x+1 এটার বর্গ, হ্যাঁ, বিয়োগ ছোটটার বর্গ, হ্যাঁ, এটা বিয়োগফল বের করবে। বিয়োগফলটা কত বলতেছে, 37। ঠিক আছে, এটা যদি আমি পাশাপাশি একটু করি, আমি পাশাপাশি করতেছি, তোমরা নিচে করবা। a+b, প্রথম একটা হচ্ছে x+1 হোল স্কোয়ার, এটাকে আমরা a+b হোল স্কোয়ারের সূত্র বসাতে পারি, x² প্লাস 2x+1 মাইনাস x² ইকুয়াল টু কত, 37। হ্যাঁ, আচ্ছা, এখানে এটা কি তোমরা নিশ্চয়ই জানো, এটা কি a+b হোল স্কোয়ারের সূত্র করাইছি। এখানে a² প্লাস 2ab প্লাস b², এই যে a, এটা b। এখন এই কাটাকাটি x² 2x+1 ইকুয়াল টু 37। এরপর 2x ইকুয়াল টু কত, 36। এরপর x ইকুয়াল টু কত, x ইকুয়াল টু ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 18। ঠিক আছে, সুতরাং এখন x ইকুয়াল যদি 18 হয়, x+1 সমান কত, 18+1 ইকুয়াল টু 19। সুতরাং ক্রমিক সংখ্যাদ্বয় 18 এবং 19। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। এখন আমরা খুবই মজার একটি ম্যাথ করব। এমন দুটি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের অন্তর একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে প্রথমেই ধরে নিই ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, ধরি কি ধরবো, দুটি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা, দুটি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা। ধরো আমি কি নিলাম, n এবং n+1, কারণ তারা ক্রমিক সংখ্যা। এখন
তাদের বর্গের অন্তর একটি পূর্ণবর্গ সংখ্যা হতে হবে। পূর্ণবর্গ সংখ্যা হতে হবে। ঠিক আছে, তাহলে তাদের বর্গের অন্তর কত হবে আগে এটি একটু বের করি। তাদের বর্গের অন্তর ইকুয়াল টু কত, n+1 হোল স্কোয়ার মাইনাস n স্কোয়ার। ঠিক আছে, এই যদি হয় তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, এটাকে আমরা এভাবে লিখতে পারি, পাশাপাশি a+b হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab 1 মাইনাস n স্কোয়ার। a+b হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করছি, n স্কোয়ার কাটাকাটি থাকবে শুধু 2n+1। বুঝছো? তাহলে এখন আমরা বলতে পারি এই যে ধারণা অনুসারে আমরা যে ধারণা করছি কি হবে, এখন ধারণা অনুসারে আমরা বলতে পারি 2n+1 এই যে প্রশ্নতে যেটা দেওয়া আছে এটাকে কি হতে হবে, বর্গের অন্তরটা পূর্ণবর্গ সংখ্যা হতে হবে। তাহলে 2n+1 ধারণা অনুসারে কি হবে, 2n+1 একটি পূর্ণবর্গ সংখ্যা হতে হবে। ওকে, তাহলে ধরি এখন আমি একটা এখানে রাশি ধরি পূর্ণবর্গ সংখ্যাটাকে। এই যে আমি বললাম এটাকে 2n+1, আমরা তো জানি কোন একটা পূর্ণবর্গ সংখ্যা তো অন্য একটা স্বাভাবিক সংখ্যার কি করা যায়, বর্গ হিসেবে উপস্থাপন করা যায়। ঠিক আছে, তাহলে এভাবে যদি হয় 2n+1 এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, এটাকে আমি অন্য একটা স্বাভাবিক সংখ্যার এই যে বর্গ হিসেবে উপস্থাপন করলাম। ঠিক আছে, এই যে পাশে একটু লিখে দিই। হ্যাঁ, দেখো মনোযোগ দিয়ে দেখো, খুবই মজার একটা ম্যাথ, যেখানে কে একটি ধনাত্মক কি হবে, পূর্ণ সংখ্যা। ওকে, তাহলে আমি কি করতে পারি বলো তো, তাহলে আমি এখানে লিখতে পারি এই যে 2n+1 ইকুয়াল টু কে স্কোয়ার। এখান থেকে যদি আমি পক্ষান্তর করি, হ্যাঁ, সুতরাং আমি এখানে কি করতে পারি, 2n ইকুয়াল টু কে স্কোয়ার মাইনাস 1, এই যে 1 এটাকে এই সাইডে পাঠিয়ে দিছি। এখন কি করব, এই দিলাম n ইকুয়াল টু কে স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 2, এই 2টা নিচে পাঠিয়ে দিছি। ঠিক আছে, এখন n হচ্ছে আমি কি জানি, দুইটি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা। ঠিক আছে, এখন n পূর্ণ সংখ্যা হবে তখনই, বলো তো, এখানে একটু কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। এখন n পূর্ণ সংখ্যা হবে তখনই যখন, আচ্ছা এটা একটু বোঝাই দিই আগে। দেখো n কি বলছি আমি, n হচ্ছে একটা কি ধনাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে, n কে যদি পূর্ণ সংখ্যা হতে হয়, আর n যদি পূর্ণ সংখ্যা ক্রমিক সংখ্যা, তো আমি বলছি এটা তো যদি পূর্ণ সংখ্যা যদি না হয় তাহলে দশমিক সংখ্যা আসলে তখন তো আমি আর প্রশ্নের সাথে মিল থাকবে না। সুতরাং এটাকে অবশ্যই কি আসতে হবে, পূর্ণ সংখ্যা আসতে হবে। পূর্ণ সংখ্যা কখন আসবে, 2 দিয়ে ভাগ দিচ্ছে যেহেতু, এটা যদি বেজোড় আসে, এখানে উপরে যদি কে স্কোয়ার মাইনাস 1 এর ভ্যালু যদি বেজোড় হয় তাহলে 2 দিয়ে ভাগ দিলে অবশ্যই এটা দশমিক সংখ্যা আসবে, পূর্ণ সংখ্যা আসবে না। বোঝাতে পারছি? তাহলে আমি লিখতে পারি n পূর্ণ সংখ্যা হবে তখনই যখন কে স্কোয়ার মাইনাস 1 জোড় হবে। কে স্কোয়ার মাইনাস 1 যখন, বোঝা আসছে কার সাথে কানেক্ট করতেছি, কে স্কোয়ার মাইনাস 1, কে স্কোয়ার মাইনাস 1 তখনই যখন কে স্কোয়ার জোড় সংখ্যা হবে।
জোড় সংখ্যা হবে, অর্থাৎ কে স্কোয়ার মাইনাস ওয়ান যদি বিজোড় হয় তাহলে 5/2 কত 2.5। হ্যাঁ, একটু উদাহরণ দিলাম, ঠিক আছে। এখন তাহলে এটা যদি কে স্কোয়ার মাইনাস ওয়ান যদি সম্পূর্ণটা জোড় হইতে হয়, কখন জোড় হবে? যদি যদি কে স্কোয়ারের ভ্যালু কি হয়, বিজোড় হয়। কে স্কোয়ারের ভ্যালু বা অথবা কে এর ভ্যালু যদি কি হয়, বেজোড় হয়, ঠিক আছে। কে স্কোয়ার বেজোড় সংখ্যা হলে, কে স্কোয়ারের মান বেজোড় বেজোড় হলে, অর্থাৎ কে স্কোয়ারের মান কখন বিজোড় হবে? যখন কে এর মান কি হবে, কে এর মান বিজোড় হলে। বুঝছো? এই হচ্ছে কে এর মান যদি বিজোড় হয়, আমি জানি একটা যে কোনো সংখ্যা বলো, 3, 3 বর্গ কত? 3 বর্গ 9, ওইটা একটা বিজোড় সংখ্যা। আবার আরেকটা নাও 5, 5 বর্গ কত 25, ওইটা একটা কি বিজোড় সংখ্যা। তাহলে আমরা বলতে পারি বিজোড় সংখ্যা কোন একটা সংখ্যা, ওইটা যদি বিজোড় হয় এর বর্গ সংখ্যা কি হয়, বিজোড় হয়। সুতরাং এইভাবে আমরা এটা কি করছি, কানেক্ট করছি। বুঝছো? এখন এরপরে যদি আমি এখানে লিখি, এখন কে যদি বিজোড় হয়, এখানে আমি এখন এন এর ভ্যালুটা বের করবো কিভাবে? কে এর ভ্যালু সর্বনিম্ন কত নিতে পারি? দেখো, কে অবশ্যই আমার কি হতে হবে, বিজোড় হতে হবে। তাহলে 1, তারপর কি হতে পারে, ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা যদি হয় তাহলে কত থেকে স্টার্ট হবে, 1 থেকে শুরু হবে। 1 যদি বসাই, বিজোড় সংখ্যা 1, 3, 5 এইভাবে যাবে। দেখো সর্বনিম্ন কত 1, 1 যদি বসাই 1 স্কোয়ার, 1 স্কোয়ার মাইনাস 1 কত 0, 0 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু কত 0, ঠিক আছে। তাহলে তখন কিন্তু একটা পূর্ণ সংখ্যা কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। তাহলে পরবর্তী সংখ্যা কত হবে, 1। কিন্তু আমরা ওইটা নিব না, আমরা নিব দুইটাই অবশ্যই কি হইতে হবে, ধনাত্মক পূর্ণ সংখ্যা আসতে হবে, এমন যাতে হয়। তাহলে কে যেহেতু 1 দিলে 0 আসতেছে একটা এন এর ভ্যালু, সুতরাং আমি কে 1 না নিয়ে 3 নিব। কত নিব, ন্যূনতম সর্বনিম্ন কত আছে, কে এর ভ্যালু 3 আছে। কে ইকুয়াল টু 3 হলে, কে ইকুয়াল 3 হলে তখন কি হয় দেখো তো, এন ইকুয়াল কত, এন ইকুয়াল কত বলো তো, 3 স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 2, ঠিক আছে। এই যদি হয় তাহলে দেখো 3 স্কোয়ার মানে হচ্ছে 9 মাইনাস 1 ডিভাইডেড বাই 2, 8 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু কত 4। হ্যাঁ, সুতরাং আমরা কি পাইছি, ইকুয়াল টু আমরা পাইছি এন এর মান কত 4। সুতরাং n প্লাস 1 ইকুয়াল টু 4 প্লাস 1 5। ওকে, তাহলে আমরা এখন সিদ্ধান্ত নিতে পারি। তাহলে আমরা লিখতে পারি, তাহলে এখানে কি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা দুটি হবে, ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা হবে কত বলতো, একটা হচ্ছে 4 এবং 5। বুঝছো? একটা 4 আর একটা হবে কত 5। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। ওকে, 23 নম্বর প্রশ্ন হচ্ছে 384 ও 2187 দুটি সংখ্যা, প্রথম সংখ্যাটি পূর্ণবর্গ কিনা উৎপাদকের সাহায্যে যাচাই করো। ওকে, এই জিনিসটা পূর্ণবর্গ কিনা এটা আমাদেরকে যাচাই করতে বলছে। তাহলে আমরা করি, 384 ভাগ 2 192, 96 ভাগ 2 48, 2 24, 2 12, 2 6, 2 3, ঠিক আছে। এখন দেখো এই যে এখানে এটাকে যদি আমি পাশাপাশি লিখি, সুতরাং 384 ইকুয়াল কত দেখো তো, 1 2 3 4 5 6 7, 2 into 2
ঠিক আছে, 1 2 3 4 5 6 7, হ্যাঁ, গুণ 3, হ্যাঁ। এটাকে দেখো আমি কয় জোড় পাই, 1 জোড় 2 জোড় 3 জোড়। এখন এখানে একটা কি থেকে যায়, 2 থেকে যায়, আর একটা 3 থেকে গেছে। সুতরাং এটাকে হয় 6 দিয়ে গুণ দিতে হবে অথবা ভাগ করতে হবে, তারপরে এটা কি হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। বুঝছো? সুতরাং এই সংখ্যাটা কি না, পূর্ণবর্গ সংখ্যা নয়। এখন দ্বিতীয় সংখ্যাটা যদি পূর্ণবর্গ সংখ্যা না হয় তবে কোন ক্ষুদ্র সংখ্যা দিয়ে গুণ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, এটা বের করতে বলছে। এই জন্য আমরা প্রথম কোশ্চেনটা লিখি, কোন ক্ষুদ্র সংখ্যা দিয়ে গুণ করলে, তাহলে আমরা কি উৎপাদকে সাহায্য করবে। 2100 খ নাম্বার, 2100 কত, 87। ওকে, 2187কে আমরা 2187, এটাকে আমি ভাগ 3 দিই, হ্যাঁ, 729 ভাগ 3, 243 ভাগ 3, 81, হ্যাঁ। এরপর এটাকে 3 দিয়ে 27, এরপর রেখে যদি 3 দিয়ে দিই, 3 9 27, 3 3 গুণে 9। ঠিক আছে, তাহলে এখানে কয়টা পাইছি টোটাল, 2187। ঠিক আছে, এখন সুতরাং 2187 এটাকে লিখতে পারি কয়টা, 7 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, ঠিক আছে, ইন্টু 3। দেখো, ওকে, 1 জোড় 2 জোড় 3 জোড়, 3 জোড় পেলাম, সাথে একটা সিঙ্গেল থেকে গেছে, এই যে দেখো একটা 3 অতিরিক্ত আছে। সুতরাং আমরা বলতে পারি, হ্যাঁ, কোন ক্ষুদ্র সংখ্যা দিয়ে গুণ করলে, অর্থাৎ আমাকে কি দিয়ে গুণ করতে হবে, 3 দ্বারা গুণ করতে হবে। এই সংখ্যাটাকে 3 দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হবে। সুতরাং সংখ্যাটি হবে কত, পূর্ণবর্গ সংখ্যাটি কি হবে, পূর্ণবর্গ সংখ্যাটি একটু দেখো তো, হ্যাঁ, 2187 গুণ কত, কত দিয়ে গুণ, 3 দিয়ে, আর একটা 3 হলে এটা জোর হবে, তখন হচ্ছে 6561। ঠিক আছে, এটাকে যদি আমি যদি অ্যান্সারটাকে যদি রুট করি, দেখো এটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা আসছে। তাহলে আমরা বলতে পারি, হ্যাঁ, 6561। সুতরাং আমাদের উত্তরটা হচ্ছে 6561। সংখ্যাটি সমান 6561। তাকে আমি ব্লু পেন দিয়ে, এটার উত্তরটা, এটা হচ্ছে কিসের উত্তর, এটা হচ্ছে খ নম্বরের উত্তর আমাদের 6561। ওকে, এখন আমরা করব গ নাম্বার। গ নাম্বার আমাদেরকে বলছে কত, দ্বিতীয় সংখ্যাটির সাথে কত যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। গ নাম্বার, দ্বিতীয় সংখ্যাটির সাথে কত যোগ করলে, তাহলে কত যোগ করলে বলছে, তাহলে আমি এটা ভাগ পদ্ধতি সাহায্য করব। এই যে 2187, এটাকে এককের ঘর থেকে জোড়বদ্ধ করলাম, এই জোড়, এই দিলাম ভাগ, এই দিলাম 16 4 7, 8 দুগুণে 4 দুগুণে 8, তারপর 8-এর সাথে আমি যদি এখানে কি বসাই, 8-এর সাথে যদি 5 বসাই, তাহলে 5 425। এখন যদি 8-এর সাথে যদি 6 বসাই, গুণ 6 516। ঠিক আছে, এটাই হবে 6 6 516, রাইট, হ্যাঁ, বিয়োগ 587 71। হ্যাঁ, আমরা এখন করে পাইছি কত, ভাগশেষ পাইছি 71। হ্যাঁ, এই ভাগশেষ দ্বিতীয় সংখ্যাটির সাথে কত যোগ করলে, হ্যাঁ, ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, আমি এখন লিখি 2187 এর সাথে
ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, এর সাথে ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে কি হবে? যোগফল পূর্ণ বর্গ হবে। বুঝতে পারছো? এবং বর্গমূল হবে কত? তখন 1 বেড়ে যাবে। 46 + 1 47। হ্যাঁ, তাহলে তখন বর্গ সংখ্যাটি কত হবে? বর্গ সংখ্যাটি হবে 47 স্কোয়ার। ঠিক আছে, অর্থাৎ 47 × 47। হ্যাঁ, এটা যদি লিখি 47 স্কোয়ার ইকুয়াল টু কত? 2209। 2209। ঠিক আছে, এখন সুতরাং হ্যাঁ, ক্ষুদ্রতম সংখ্যা, সুতরাং ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে। যোগ করতে হবে কত বলো তো? 2209 বিয়োগ, এই যে এটা একটা পূর্ণ সংখ্যা, এটা থেকে প্রশ্নের বের ওঠা আমরা বিয়োগ দিব 2187। সেম টাইপের ম্যাথ আমরা অনেক করেছি। হ্যাঁ, 2209 বিয়োগ 2187 আসে কত? 22। আমাদের আসে 22। হ্যাঁ, অর্থাৎ 22 কি করতে হবে? যোগ করতে হবে। দিস ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। হ্যাঁ, এটা সেকেন্ড লাস্ট অঙ্ক ছিল, এরপর আরেকটি শেষ। ওকে ওকে ডিয়ার স্টুডেন্টস, আমাদের সর্বশেষ ম্যাথে আমরা চলে আসছি। এখানে বলছে একটি শূন্যদলকে 6, 7, 8 সারিতে সাজানো যায়, কিন্তু বর্গাকারে সাজানো যায় না। লক্ষ্য করো, এর আগে ম্যাথ করছিলাম, ওইখানে কিন্তু বলছিল বর্গাকারেও সাজানো যায়, কিন্তু এইখানে বলতেছে তোমার বর্গাকারে সাজানো যায় না। বুঝতে পারছি? এখন এখন আমাকে বলছে প্রথমে ক নাম্বারে বলছে 8 এর গুণনীয়ক বের করতে। 8 এর গুণনীয়ক তোমরা অবশ্যই পারবা চোখ বন্ধ করে। 8 এর গুণনীয়ক কি কি বলতো? 8কে যদি আমরা ভাঙি কি কি পাই? এই যে 8 ইকুয়াল টু 1 × 4। এই 1 ইন্টু প্রথমে আসবে হচ্ছে 8, 1 × 8, এরপর 2 × 4। ঠিক আছে, এগুলি হচ্ছে তোমার 8 এর গুণনীয়ক। তাহলে আমি 8কে কীভাবে লিখতে পারি? 8 এর গুণনীয়ক হচ্ছে 1, 2, 4, 8। ঠিক আছে, এই 4টা হচ্ছে 8 এর গুণনীয়ক। এখন আমার করতে হবে হচ্ছে তোমার খ নাম্বারটা। ওকে, তাহলে আমি যদি খ নাম্বারের সলভটা করি, খ নাম্বার সলভ। ওকে, এখানে দেখো তো, শূন্যদলকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে শূন্য সংখ্যাকে বর্গাকারে সাজানো যাবে? তার মানে গুণ যেহেতু বলছে, গুণ অথবা ভাগের ক্ষেত্রে আমরা কি জানি বলো? কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে অথবা ভাগ করলে, তাহলে আগে প্রথমে উৎপাদকের সাহায্যে এই জিনিসটা বের করতে হবে। ঠিক আছে, এই যে 6, 7, 8 আছে, প্রথমে আমরা করব, দেখো খ নাম্বার। ওকে, লিখি মনে করি শূন্য সংখ্যা কত? n ধরে নিলাম, n, যা এমন একটি সংখ্যা কি দ্বারা বিভাজ্য বলো? যা 6, 7, 8 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য। 6, 7, 8 দ্বারা সম্পূর্ণভাবে
বিভাজ্য n এর ক্ষুদ্রতম মান হবে। এখন এই শূন্য সংখ্যা nটা হচ্ছে 6, 7, 8 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য হবে, নিঃশেষে বিভাজ্য হবে, ঠিক আছে। এখন n এর ক্ষুদ্রতম মান হবে সর্বনিম্ন কত হতে পারে বলো তো? হতে পারে হচ্ছে তোমার 6, 7, 8 এর লসাগু, বুঝছো? এর আগে একটা এরকম ম্যাথ করাইছি তোমাদেরকে করাইছি এর লসাগু, ওকে। এখন দেখো আমি এখন লসাগুটা বের করে নিই। লসাগু হচ্ছে কিসের 6, 7, 8। প্রথমে কত দিয়ে দিব? 2 দিয়ে দিই। 2 দিয়ে হচ্ছে 6কে 3 দুগুণে 6, 7 বরাবর নেমে যাবে। 8কে হচ্ছে 4 বার যাই। এখন দেখো এখানে কাউকে কিন্তু আর ভাগ যাচ্ছে না, হ্যাঁ। মিনিমাম 2টা ভাগ যেতে হবে সংখ্যাগুলোর মধ্যে, ঠিক আছে। যেহেতু যাচ্ছে না এতটুকুতেই থেকে যাবে, সুতরাং আমরা লিখতে পারি লসাগু সমান 2 × 3 × 4 × 7, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত লসাগু। এখন দেখো তো 4কে আমি আরও ভাঙতে পারি না? 4কে আমি কি লিখতে পারি? 2 × 2। এই আগে থেকে একটা 2 আছে, এখন আবার 4কে লিখলাম আরও 2, আবার 2 × 2 = 4। এই 4 এর পরিবর্তে লিখলাম, আবার আছে আমার আগে থেকে আছে কি 3, এই যে 3 আর × 7, ঠিক আছে। এটাকে যদি আমি এখন একটু সাজিয়ে লিখি, দেখো তো এইখানে কি কি সিঙ্গেল অবস্থায় আছে আর ডাবল অবস্থায় কি কি আছে দেখো তো। 2 × 2 এটা ডাবল, এক জোর করলাম। এরপর বাইরে আছে কি 2 × 3 × 7, একটা 2, একটা 3 আর একটা 7 একক অবস্থায় আছে, ঠিক আছে। এদেরকে যদি আমি জোরবদ্ধ করাই দিতে পারি, তাহলে আরেকটা 2, আরেকটা 3 এবং আরেকটি 7 দিয়ে যদি গুণ দিতে পারি, তাহলে আমার পুরো সংখ্যাটা ওভারঅল কি হয়ে যাবে? পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। আশা করি পূর্বের অঙ্কের সাথে মিলাতে পারছো। এখন দেখো, হ্যাঁ, পূর্ণবর্গ সংখ্যা সুতরাং পূর্ণবর্গ সংখ্যা বানাতে হলে এই জোরবদ্ধ করার জন্য হ্যাঁ কত দ্বিগুণ দিতে হবে? একটা 2, এরপর দেখো আরেকটা 3, এরপর আরেকটা কত 7। এগুলি সিঙ্গেল অবস্থায় আছে, তাহলে এদের জন্য আরেকটা করে 2, 3 আর 7 আমরা কি করে দিব? গুণ করে দিব। জোরবদ্ধ করার জন্য দ্বারা গুণ করতে হবে, দ্বারা গুণ করে কি করতে হবে? জোরবদ্ধ করতে হবে, বুঝছো? এখন সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং হ্যাঁ, অর্থাৎ প্রয়োজনীয় গুণক, এখানে কি লিখতে পারি? প্রয়োজনীয় গুণক সমান 2 × 3 × 7। এটা গুণ করলে কত? 3 দুগুণে 6, 6 7 42, 42 আসে, ঠিক আছে। এখন আমাকে কি করতে হবে? সুতরাং মনে করি শূন্য সংখ্যা n, ঠিক আছে। n ইকুয়াল কত পাইছি প্রথমে বলো তো? n ইকুয়াল কত পাইছি? এই জিনিসটা আমরা এখানে আরেকটু ভেঙে লিখে দিই। এই জায়গায় আমি একটু গুণফলটা বের করে রাখি, আমার এটা পরবর্তী অঙ্কে লাগবে। 2 আছে কয়টা? 3টা হচ্ছে কত? 8, ঠিক আছে। গুণ 3 গুণ 7 কত আসে? 168, এই যে, ওকে। এটা লসাগু। n ইকুয়াল হচ্ছে প্রাথমিকভাবে আমি কি নিব? লসাগুকে নিব। n ইকুয়াল 168কে, তাহলে এখন কত দ্বিগুণ দিব? এই যে 42, 42 দ্বারা
গুণ করলে কি হবে, তা বর্গাকারে তা বর্গ সংখ্যা হবে, বর্গ সংখ্যা হবে ও বর্গাকারে সাজানো যাবে। বুঝতে পারছো? এখন এই হচ্ছে আমাদের ব্যাপার স্যাপার। তাহলে আমরা যদি লিখি নতুন এন প্রাইম, হ্যাঁ এটা হচ্ছে আমাদের শূন্য সংখ্যা, হ্যাঁ নতুন শূন্য সংখ্যা, নতুন শূন্য সংখ্যা এন প্রাইম। এটা কি হবে বলো তো? আগে আছে কত 168, তার সাথে দিব কত 42, হ্যাঁ কত পাবো 42, 168 গুণ 42 কত আসে 7056। এটা কিন্তু তোমার একটা দেখো এই যে 84, তার মানে এটা একটি পূর্ণবর্গ সংখ্যা। বুঝতে পারছি? এখন এখন আমাদের এই অঙ্কটা শেষ। এখন আমরা কাজ করব কি দিয়ে, এই যে এটা রেখে কি দিয়ে, এখানে কাঙ্ক্ষিত উত্তরটা হচ্ছে আমার 42, 42 দ্বারা গুণ করতে হবে। আর এখানে পূর্ণবর্গ সংখ্যাটা হচ্ছে কত 7056। এখন এখানে তোমার মনে রাখবা, দেখো গ নাম্বারটা কি, গ নাম্বারে বলছে ওই দলে কমপক্ষে কতজন শূন্য যোগ দিলে শূন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। এখানে আগে প্রথমে লিখি বর্তমান শূন্য সংখ্যা কত n ইকুয়াল 168। হ্যাঁ এটা হচ্ছে কি ধরি, অনুমান করলাম। হ্যাঁ জানতে হবে কি, জানতে হবে কমপক্ষে কতজন শূন্য যোগ দিলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। শূন্য যোগ করলে, হ্যাঁ এটাকে আমি কি করতে পারি, যোগ করলে, ঠিক আছে এটি পূর্ণবর্গ। কারণ আমরা কতজন গুণের মাধ্যমে না, এটা হচ্ছে যোগের মাধ্যমেই করতে বলছে, পূর্ণবর্গ সংখ্যা হবে। ওকে, এই হচ্ছে আমাদের। এখন দেখো আমি যদি 168 যেটা বর্তমান শূন্য সংখ্যা 168 এটাকে যদি রুট ওভার করি, হ্যাঁ এটা হচ্ছে একটা, আমি বুঝতেই পারতেছি একটা ভগ্নাংশ আসবে, রুট ওভার 168 ইকুয়াল টু আসে 12.96। ঠিক আছে, হ্যাঁ এরপরে ওরা লিখলাম না, অর্থাৎ n এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কত বলতো, n এর কাছাকাছি পূর্ণ বর্গ সংখ্যা হলো 13। ঠিক আছে, পরবর্তী আর কি 13 স্কোয়ার, 12 এর পরে 13, 13 স্কোয়ার সমান কত 169। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি, তাহলে দেখো তো 169 পাইছি 13 স্কোয়ারের বর্গ, হ্যাঁ 13 স্কোয়ার থেকে 169 পাইছি, আগে ছিল কত 168 ইকুয়াল 1। হ্যাঁ সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং কমপক্ষে একজন শূন্য যোগ করলে শূন্য দলকে বর্গ
তারকা আকারে সাজানো যাবে। বুঝতে পারছি। তাহলে আমার কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে কত? এই 1। বুঝছো? এই হচ্ছে আমাদের চ্যাপ্টার 1.2। ঠিক আছে, আজকের ক্লাসের মাধ্যমে আমরা প্রথম অধ্যায় সম্পূর্ণ 1.1 এবং 1.2 সম্পূর্ণ শেষ করছি। এইখানে আমাদের টোটাল 10টি ক্লাস প্রয়োজন হয়েছিল। হ্যাঁ, আমরা কিন্তু অনুশীলনী, উদাহরণ এবং বইয়ের যেগুলো কাজ আছে, যেগুলোর কোনো সলিউশন দেওয়া নাই, সেগুলো প্রত্যেকটি ম্যাথ, ইচ অ্যান্ড এভরি ম্যাথ তোমাদের সুবিধার্থে সলভ করে দিয়েছি বিস্তারিত ব্যাখ্যা সহকারে। ওকে, আজকের ক্লাসটি আমরা এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো অধ্যায়ে নিয়ে তোমাদের সাথে। ভিডিওটি ভালো লাগলে এবং হেল্পফুল মনে হলে তোমার ফ্রেন্ড সার্কেলের মাঝে শেয়ার করে দিতে পারো এবং তুমি নিজেও লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারো। ওকে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম।